আমি মনে করি প্রায় সকল কোটার দিক নির্দেশনাগুলো একই। সেক্ষেত্রে শুধু একক কোনো বিশ্ববিদ্যালয় না, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় কোটা সংক্রান্ত বিষয়ে সকল কোটা নিয়ে আর কি যে ধরনের দিক নির্দেশনাগুলো আপনাদের প্রয়োজন, আজকের এই ভিডিওতে আমি ওই ধরনের দিক নির্দেশনাগুলো আলোচনা করার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয় জানাতে চাচ্ছি যে পূর্ববর্তী সময় কোটা নিয়ে কিন্তু তেমন ইউটিউব বা অন্য জায়গাগুলোতে ভিডিও ছিল না। সম্ভবত আমার পরপরে অন্যরা এই ভিডিওগুলো তৈরি করা শুরু করেছে। তো সেক্ষেত্রে ওই ধরনের ভিডিওগুলো আমি নিজেও দেখেছি। তো সেখানে আমি একটা বিষয় খেয়াল করলাম, তারা মূলত প্রাইমারি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে আমার চেয়ে বেটার গ্রাফিক্স বা অন্যান্য জিনিসগুলো রিপ্রেজেন্ট করে খুব ভালো মানের ভিডিও তৈরি করেছে। কিন্তু এই কারণে আমি মনে করছি যে কোটা নিয়ে আর ভিডিও তৈরি করা আমার দরকার নেই বা আমার প্রয়োজন পড়বে না। কিন্তু আসলে বাস্তবতা অনেকগুলো ইনফরমেশন আমি যখন ঘাটাঘাটি করে দেখলাম, অনেকগুলো অ্যাপ্লাইড ইনফরমেশনগুলো তারা স্কিপ করেছে, হয়তো বা তাদের কনসেপ্টের মধ্যে নেই। তো সেই ধরনের ইনফরমেশনগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো আশা করবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই এক ভিডিওটা আপনারা পরবর্তীতে যত ব্যাচ আসবেন সবাই সেম দিক নির্দেশনাগুলো মেনটেন করে চলবেন। কারণ এটা আমি যেটা আমার 9 বছর অভিজ্ঞতা থেকে দেখেছি, পূর্ববর্তী বছরে যা হয়ে আসতেছে এখন তা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে তাই হবে। তো প্রথমেই যে বিষয়টা আমি আপনাদের একটু উল্লেখ করতে চাই, দেখেন বিশ্ববিদ্যালয়গুলো যখন রেজাল্ট দিতেছে, ফলাফল যখন তারা ঘোষণা করতেছে, তখন আপনারা খেয়াল করবেন যে সকল শিক্ষার্থীদের ফলাফল কিন্তু ঘোষণা করতেছে। সকল শিক্ষার্থী মানে কে কোটাকে সাধারণ ডাজেন্ট ম্যাটার, সবারই কিন্তু একটা কি দিতেছে, মেরিট লিস্ট দিতেছে এবং সেই অনুসারে কিন্তু আপনারা পজিশন পাচ্ছেন। বিষয়টা এমন না? আচ্ছা, তাহলে যখন সবারই ফলাফল দেওয়া হলো, এই যে ফলাফল আপনারা পেলেন, যার যার পজিশন আপনারা পেলেন, এরপর আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের শিক্ষার্থীদের দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, মেজর দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মেধা তালিকা, আর একটা দেখবেন হলো কোটা মেধা তালিকা। খেয়াল করে দেখবেন এই জিনিসগুলো। হ্যাঁ, এই যে কোটা মেধা তালিকা, সাধারণ শিক্ষার্থীদের সিট সংখ্যা বেশি থাকে, আপনারা এটা ভালোভাবেই জানেন, এবং কোটা শিক্ষার্থীরাও কিন্তু সাধারণ শিক্ষার্থীর সুবিধাগুলো ব্যবহার করতে পারবে যদি তারা মেরিট লিস্টে থাকে। এখন এইখানে আমি স্পষ্টভাবে বোঝাই দেব না যে কোটাগত সুবিধাটা আসলে কি। তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাধারণের মধ্যেই থাকবে, তাদের ভিতরে কিন্তু কোটার বিষয়টা আসবে না এবং তারা কোটার মধ্যে কিন্তু আসবে না। তো রেজাল্ট হলো, এরপর আপনাদের কী করলো, আলাদা করে দিল সাধারণ শিক্ষার্থীদের। এরপর কোটা শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো ক্লাসিফিকেশন, অর্থাৎ ইউনিভার্সিটি ভেদে যতগুলো কোটা থাকে, পোষ্য কোটা থেকে শুরু করে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, অটিজম কোটা, আরও বিকেএসপি কোটা, আরও কি জানি প্রবাসী কোটা আছে, অনেকে আমাকে এর আগে বলছিল। তো আমি যদিও জানি যে প্রবাসী নামে কোনো কোটা আছে কিনা আমার জানা নাই। তো যাই হোক, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কোটা থাকতে পারে। আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই সার্কুলারে এই জিনিসগুলো দেখবেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের দায়িত্ব না, অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনাদের দায়িত্ব। তো দেখেন, যখন একটা ফলাফল হয়, আপনাদের শিক্ষার্থীদের এই সাধারণ শিক্ষার্থী হিসেবে আলাদা করা হলো এবং কোটা শিক্ষার্থীদের আলাদা করা হলো। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সাধারণ শিক্ষার্থীদের সাধারণভাবেই কনসিডার করা হবে, এখানে কিন্তু তাদের কোটার ভিতর নিয়ে আসা হবে না। একই সঙ্গে এই কোটার শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীর ভিতরে যাবে যদি তারা মেধা তালিকায় থাকতে পারে। আবার মজার বিষয় হলো, কোনো একজন শিক্ষার্থী যদি কোটা ইউজ করে, তার বিভিন্ন কোটা আছে, সে যদি কোটা ইউজ করে, সে কিন্তু কোটাধারী শিক্ষার্থী হিসেবে কনসিডারেশন আসবে। এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, মুক্তিযোদ্ধা শিক্ষার্থীর কোটা, সে মুক্তিযোদ্ধা হিসাবে আলাদাভাবে কনসিডারেশন আসবে। অটিজম কোটা, সে কিন্তু অটিজম কোটা হিসেবে আলাদাভাবে কনসিডারেশন আসবে। কেউ পোষ্য কোটা, সে কিন্তু পোষ্য কোটার আন্ডারেই থাকবে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আলাদা থাকে, কোটার ভিতরে কোটাগুলো আলাদা আলাদা, স্বাভাবিকভাবে তারাও আবার আলাদা আলাদাভাবেই কিন্তু তাদের কম্পিটিশন হয় বা তাদের আর কি কনসিডারেশন করা হয়। তাহলে এক্ষেত্রে আপনারা কোটা শিক্ষার্থী হিসেবে যে সুবিধাগুলো পাবেন সেটা একটু আলোচনা করি। মনে করেন আপনি, যেমন আমাদের রাবিতে 1 থেকে 1000 মেধা তালিকা থেকে মনে করেন যে সাবজেক্ট আসতেছে, তাহলে আপনি কোনো একজন শিক্ষার্থী, আপনার কোটা রেজাল্ট 500 পজিশন হয়ে গেছে, সরি মানে টোটাল জেনারেল মেধা তালিকা আপনার পজিশন হয়েছে 500, আপনার কোটা আছে। তো আপনি যদি জেনারেল মেরিট ইউজ করেন, তাহলে মনে করেন যে গত বছর অ্যাকাউন্টিং পেয়েছিল জেনারেল মেরিটে, মনে করেন, তাহলে আপনি জেনারেল মেরিট যদি ইউজ করেন, কোটা সুবিধা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তাহলে জেনারেল মেরিটে আপনি 500 মেধা তালিকা আছেন, স্বাভাবিকভাবে অ্যাকাউন্টিং সাবজেক্ট পাইলেন ধরে নেন। এখন ঠিক এই জায়গায় আপনি যদি আপনার কোটা সুবিধাটা ব্যবহার করেন, জেনারেল এই 500 পজিশনকে ব্যবহার না করেন, এখানে যদি ঠিক কোটাটা ইউজ করেন, তাহলে আপনি কিন্তু আইবিএ পাবেন, যদি আইবিএতে পড়ার ইচ্ছা থাকে বা আইবিএ যদি প্রথম চয়েস লিস্টে দেন। যেখানে আপনি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আটকে যাচ্ছেন সাধারণ মেধা তালিকায়, সেখানে কিন্তু আইবিএর কারণে, সরি কোটার কারণে কিন্তু আপনারা আইবিএ যাচ্ছেন। আবার মনে করেন আপনি 800 মেধা তালিকায় আছেন, তো 800তে গত বছর ব্যাংকিং ইন্স্যুরেন্স সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে, তাহলে আপনার যদি ঠিক এই জায়গায় কোটা থাকে, আপনি কিন্তু এই 800 মেধা তালিকা থেকে আইবিএও পেতে পারেন, যদি আপনার সামনে
আর কোনো ছেলেমেয়েরা না থাকে, বা ধরেন যে আইবিএতে কোটা থেকে মনে করেন 5 জন নেবে বা 2 জন নেবে, তো দেখেন 800-র মধ্যে আপনার 2 জন নেই, তাহলে আপনি কিন্তু আইবিএ পেয়ে যাচ্ছেন অথবা অ্যাকাউন্টিং পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতে। এটাই হলো কোটার সুবিধা। আবার দেখেন আপনি মেধা তালিকার ভিতরে নাই, মানে মেধা তালিকার বাইরেই, মানে 1000-এর বাইরে, মনে করেন আপনি 4000 মেধা তালিকার মধ্যে আছেন, আপনি তো জেনারেল সাবজেক্ট পাবেন না। এই 4000 মেধা তালিকা কিন্তু জেনারেল মেধা তালিকা, তাহলে আপনি 4000 মেধা তালিকা থেকে কিন্তু জেনারেল মেধা তালিকা সাবজেক্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব কোটাটা ব্যবহার করবেন। এবং হয় কি জানেন, এই যে আমার মেধা তালিকা 4000, আমার মেধা তালিকা 5000, আমার মেধা তালিকা 10000, আমার মেধা তালিকা 20000, আমি ন্যূনতম 40 পেয়েছি, এই যে বিষয়গুলো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথাগুলো প্রযোজ্য এখন। তাহলে এই যে আপনারা বিভিন্নজন বিভিন্ন কোঠা নিয়ে আছেন, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর আসলে সঠিক দিক নির্দেশনা কি, ঢাকা থেকে শুরু করে রাবি, চবি, আমাদের গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি প্রযোজ্য, কি তারা বলে, সেই বিষয়টা আমি আপনাদের প্রমাণ সহ বলে দিতেছি। দেখেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বলেছে ন্যূনতম 40 পেলে আপনাদের সাবজেক্ট চয়েস দিতে। হ্যাঁ, আপনার পজিশন 10,000, আপনার পজিশন 20,000, আপনি অটিজম কোটা, যেমন আমার বন্ধুর কথা বলে, আমার বন্ধুর মেধা তালিকা ছিল 12,000, আমার এক বন্ধুর মেধা তালিকা ছিল 12,000, পিডিকিউ কোটা ছিল আমাদের রাবিতে। তাহলে 12,000 মেধা তালিকা থেকে জেনারেলে কি জীবন গেলে কেউ সাবজেক্ট পাবে না। অথচ সে তার পিডিকিউ কোটা ইউজ করে সে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতো টপ ডিপার্টমেন্টে কিন্তু সে ভর্তি হয়েছে 12,000 মেধা তালিকা থেকে। তাহলে বিষয়টা খেয়াল করে দেখেন। তো এই কারণে ইউনিভার্সিটিগুলো কি বলে, ইউনিভার্সিটিগুলো বলে আপনি যে ধরনের কোটাধারী শিক্ষার্থী হন না কেন, আপনার যদি 40 থাকে আপনি সাবজেক্ট চয়েস দেন। এখন কোটার যে বিষয়গুলো আছে আপনারা নিজেরাই দেখেন তো, সবার কি কোটা আছে? সবার কিন্তু কোটা নাই। সেক্ষেত্রে যার যেটা প্রয়োজন, যেমন জেনারেলের বিষয়গুলো সবারই কম বেশি প্রয়োজন, কোটার প্রয়োজন, তো কোটা নিয়ে কেউ কিন্তু ভিডিও তৈরি করে না, কোটার কোনো ইনফরমেশন কেউ কিন্তু কালেক্ট করে না। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কোটা নিয়ে সঠিক ইনফরমেশন কোথাও পাবেন যে গত বছর কততে কোটাতে চান্স হয়েছে? এই ইনফরমেশনগুলো কিন্তু পাওয়া যায় না। তো যেহেতু ইনফরমেশনগুলো পাওয়া যায় না, স্বাভাবিকভাবে আপনি কিন্তু এই আমার বা অন্য কারো ইউটিউবারের কথা শুনে সিদ্ধান্ত নিলে হবে না। সেক্ষেত্রে আমি আপনাদের একুরেট সিদ্ধান্ত দিতেছি। সেটা কি হবে জানেন? আপনি যদি যে কোনো কোটাধারী শিক্ষার্থী হন না কেন, আপনার সিরিয়াল 1,00,000 পজিশনে থাকুক না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে কি বলছে ইউনিভার্সিটি? আপনাকে বলছে আপনি ন্যূনতম 40 পেলে আপনি সাবজেক্ট চয়েস দেন, আপনি যেই কোটা হন সাবজেক্ট চয়েস দেন, এরপর ইউনিভার্সিটি যে ধরনের দিক নির্দেশনাগুলো দিবে সেই অনুসারে কাজ করেন। আমি আপনাদের স্পষ্ট কিছু কথা বলি এবং প্রমাণ সহকারে, যেগুলো আসলে আপনাদের দরকার। আমি অন্য অন্য ভিডিওগুলোতে দেখছি এই বিষয়গুলো নিয়ে তার আলোচনা করে নেই। কোটা যে প্রাইমারি কী ধরনের কোটা, কোথাকার কোটা, হ্যান কোটা, ত্যান কোটা, যাই কোটায় থাকুক না কেন, এগুলো প্রাইমারি কনসেপ্ট। আপনাদের মূল যে কনসেপ্টগুলো দরকার আমি আপনাদের স্পষ্ট ধারণা দিতেছি। সেটা হলো, মনে করেন আমাদের রাবিতে, আমাদের বি ইউনিটে মনে করেন মুক্তিযোদ্ধা কোঠা, ধরেন যে 10 জন শিক্ষার্থী নেওয়া হবে। এখন 1 থেকে 1000 মেধা তালিকা থেকে জেনারেল ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে, তো মনে করেন এর ভিতরে কোনো মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে নেই বা পিডিকিউ ছেলেমেয়ে নেই। মনে করেন যে 10 জন নেবে, পিডিকিউ নেবে বা যে কোনো কোটাধারী 10 জন নেবে। তো 1 থেকে এখানে 1000-এর মধ্যে কেউ নাই, যদি থাকে সে ধরেন যদি কোটা ব্যবহার করে, তাহলে স্বাভাবিকভাবে কোটার কিন্তু 2টা সিট নষ্ট হয়ে যাবে। মনে করেন 2 জন আছে, তারা কোটাটা ইউজ করছে, তারা মেধা তালিকার ভিতরে আছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স পাইছে, ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট পাইছে, তারা মনে করেন যে কোটা 2টা ইউজ করছে, কোটা ইউজ করে তারা আইবিএতে ভর্তি হয়ে গেছে। আপনার দেখেন বি ইউনিটে 10 জন ছেলে মেয়ে নিবে, সেক্ষেত্রে দেখেন 2 জন কিন্তু তাদের কোটা ইউজ করে ফেলছে, তার মানে বি ইউনিটে কিন্তু আর 8টা কোটার সিট আছে। ভালো কথা। এখন এই যে 1000 মেধা তালিকার পর এরপর ছেলেমেয়েরা ধরেন সাবজেক্ট পায়নি, মনে করেন একদম 10,000 মেধা তালিকার ভিতরে, 10,000 মেধা তালিকার ভিতরে মাত্র 8 জন ছেলে মেয়ে আছে এবং 10,000 মেধা তালিকায় 1 জন ছেলে মেয়ে আছে। এর আগে ধরেন যে 7 জন আছে, আর অবশিষ্ট থাকে কত? 1 জন। ওই 1 জন ধরেন আপনি 10,000 মেধা তালিকা আছেন, তাহলে কি আপনি কি সিট পাচ্ছেন? কিন্তু সেম এই জায়গায় একটা বিষয় খেয়াল করে দেখেন, 1000 মেধা তালিকা থেকে, মানে 1000 থেকে আপনার মনে করেন যে 7,000, এর ভিতরেই মনে করেন 20 জন শিক্ষার্থী আছে, যেখানে স্টুডেন্ট না হবে কত? 8 জন। সেখানে আপনাদের 1000 থেকে 7,000-এর ভিতরে আছে 20 জন। তাহলে অবশ্যই এখানে যে মেধা তালিকা আগায় থাকবে তাকে নেওয়া হবে। তো যে সাধারণ জেনারেল মেধা তালিকা বা আপনার মার্কের দৃষ্টিকোণ থেকে আগায় থাকবে, সেই বীজ থেকে কিন্তু 8 জনকে নেওয়া হবে। এখন এই জায়গায় ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, এই যে 1000 থেকে পরবর্তীতে ইনফিনিটিভ যত পর্যন্ত মেধা তালিকা দিয়েছে অথবা 40 যারা পেয়েছে,
এখন এই মাঝখানে কতজন কোটা শিক্ষার্থী আছে? মুক্তিযোদ্ধা কোটা ধরেন 10 জন নিবে, আসলে এর মাঝখানে 10 জন ছেলে মেয়ে আছে? এটা কি আপনি জানবো? কোনো স্টুডেন্ট জানবে? কোনো ইউটিউবার জানবে? ভিসি স্যার জানবে? যারা কাজ করতেছে ভর্তি পরীক্ষা তারা কি জানবে? আসলে জানবে না। আপনারা আবেদন করবেন, তারপর কিন্তু জানতে পারবে। তো সুতরাং তাদের কাছে তো গিয়ে জিজ্ঞেস করতে পারবেন না যে আমার 10,000 সিরিয়াল, আমার 8,000 সিরিয়াল, আমার কি সাবজেক্ট আসবে? এগুলো কিন্তু বলতে পারবে না। এই কারণেই কিন্তু ইউনিভার্সিটি কি করে যে আপনারা সাবজেক্ট চয়েস দেন, আমরা পরবর্তীতে দেখবো এবং সেই দিক নির্দেশন অনুসারে আপনারা কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন অনেক সময় হয় কি জানেন, যে 1,000 থেকে মনে করেন যে 2,000-এর মধ্যেই 10 জন আছে, তাহলে আপনার মেধা তালিকা 4,000-এর ভিতরে আছে কোটা নিয়ে, তাহলে আপনার জীবন গেলে চান্স হবে? যেখানে 1,000 থেকে 2,000-এর ভিতরে কিন্তু 10 জন ফিল আপ হয়ে গেছে, তার মানে কি আপনার চান্স হচ্ছে না? যদি না থাকে, মনে করেন যে 1,000 থেকে 10,000 পর্যন্ত 10 জন শিক্ষার্থী নেই, 1,000 থেকে 10,000 পর্যন্ত 10 জন শিক্ষার্থী নেই, আপনার পজিশন কিন্তু 10,000, আপনি কিন্তু 10,000 থেকে সাবজেক্ট পাচ্ছেন। মনে করেন যে 10,000 পর্যন্ত 8 জন শিক্ষার্থী আছে, এখনও 2টা সিট ফাঁকা আছে, তো 10,000-এর পর ধরেন আর কোনো ছেলে মেয়ে পাশ করে নেই, তখন কোটা 2টা সিট কিন্তু ফাঁকাই থাকে। এখন ওই 2টা সিট কিন্তু জেনারেল মেধা তালিকা থেকে ফিল আপ করা হয়। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো দিক নির্দেশনা আসলে কি? দিক নির্দেশনা হচ্ছে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলোতে যে ইনফরমেশনগুলো দরকার তারা, বা যে দিক নির্দেশনাগুলো দরকার সেগুলো কিন্তু দিয়ে দেয়। যেমন আমাদের দেখেন রাবি বলছে সাবজেক্ট চয়েস দেন, এই যে সাবজেক্ট চয়েস আপনাদের দিতে হবে। এরপর এখানে দেখেন বলে দিয়েছে আরও কি কি বলছে, এখানে খেয়াল করে দেখেন। ভর্তি কার্যক্রম কবে শুরু হবে সেগুলো নিয়ে তো বলছে, জেনারেল শিক্ষার্থী সহকারে সবাইকে। এখন এই যে এখানে নিচে দেখেন কোটা শিক্ষার্থীদের নিয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেমভাবে দিবে। যেমন বলছে মুক্তিযোদ্ধা কোটা, নৃগোষ্ঠী কোটা সংক্রান্ত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা স্যারের কাছে এসে কি করতে হবে? আপনাকে সাক্ষাৎকার দিতে হবে। তাহলে আপনাকে প্রথমে বলছে আপনি যদি 40 পেয়ে থাকেন কোটাধারী শিক্ষার্থী হিসাবে, তাহলে আপনি সাবজেক্ট চয়েস দিবেন। এরপর তারা একটা কি দিবে? মেধা তালিকা দিবে। পরবর্তীতে কি করবে? লিস্ট পাবলিশ করছে সাবজেক্ট চয়েস লিস্টে। সেই দৃষ্টিকোণ থেকে আপনার কিন্তু তখন কোটা ইউজ করতে হবে। কোটার বিষয় তো আপনি এর আগে ইউজ করে ফেলছেন, আপনি কিন্তু অলরেডি কোটা ইউজ করছেন আবেদনের সময়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরবর্তীতে কোটা লাগবে। এই যে দেখেন গুচ্ছ নিয়ে অনেকে কোটার বিষয়টা বলতেছেন, গুচ্ছর কোটাটা পরে, প্রথমে প্রাথমিক আবেদন, এরপর রেজাল্ট হবে, রেজাল্টের পর যখন বিশ্ববিদ্যালয় ভিত্তিক আবেদন করবেন তখন গুচ্ছর কোটা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেন আমাদের রাবির আবেদন করার সময় কিন্তু কোটা আপনি ইউজ করে ফেলছেন, তাহলে যখন আপনি সাবজেক্ট চয়েস দিবেন আপনার যে কোটা আছে সেটা অটোমেটিক্যালি শো করবে। তো তখন সেই শো করার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধিদপ্তর তারা কিন্তু একটা নোটিশ দিবে আপনাদের মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা শিক্ষার্থীদের জন্য। সেই নোটিশ অনুসারে তারা সাক্ষাৎকার নেবে। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার নেবে কোথা থেকে? আমাদের মেডিকেল থেকে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল তথা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল, সেখানে গিয়ে কিন্তু আপনাদের কি করা হয়? একটা এক্সাম নেওয়া হয়। এক্সাম বলতে আসলে সাক্ষাৎকার যখন আপনারা দিবেন, স্পেশালি মুক্তিযোদ্ধা কোটা নৃগোষ্ঠীদের ক্ষেত্রে তো আলাদা কোনো পরীক্ষা না, জাস্ট তাদের ডকুমেন্টগুলো দেখবে। তা আপনাদের দেখেন কি কি ডকুমেন্ট লাগবে, যেটা আপনাদের ডকুমেন্ট প্রয়োজন সেটা তো আপনারা জানেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আপনি কোটা ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনার ডকুমেন্ট লাগবে না? আপনি মুক্তিযোদ্ধার কোটা ইউজ করতে চাচ্ছেন, আপনার ডকুমেন্ট লাগবে না? এই ডকুমেন্টগুলো আপনার রাখতে হবে কাছে। সেম অনুরূপভাবে আপনি প্রতিবন্ধী, আপনার হাত বা পার সমস্যা আছে, তাহলে সেইটারও কিন্তু ডকুমেন্ট লাগতে হবে। এখন বিভিন্ন অধিদপ্তর এই ডকুমেন্টগুলো দিতেছে, তাহলে আপনার ওই ডকুমেন্টগুলো শো আপ করতে হবে। এখন নির্দিষ্ট করে একটার কথা যদি উল্লেখ করে, সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি বলে সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে। এখন নেই, কি করবেন? জীবন দেবেন না? তো তাহলে কি করবেন? যেটা আছে সেটাই নিয়ে আসবেন, তবে আপনার লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে। এখন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কার্যক্রম আমাদের মেডিকেল চালাবে, ঠিক অনুরূপভাবে অন্য বিশ্ববিদ্যালয় মেডিকেলগুলো কিন্তু সেম কাজটা করে। এখন ওই যে আমি বললাম কোটা আলাদা আলাদা সিস্টেমে সব কিছু হয়। এই মুক্তিযোদ্ধা নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ছাত্র উপদেষ্টা অধিদপ্তর আপনাদের বিজ্ঞপ্তি দিবে। শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে আমাদের মেডিকেল বিজ্ঞপ্তি দিবে। কোথায় দিবে? আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিবে। এই কারণে আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে চোখ খোলা রাখতে হবে। এরপর আসি পোষ্য কোটার বিষয়টা। পোষ্য কোটা বলতে এখানে ইউনিভার্সিটির টিচারদের বোঝাচ্ছে, ইউনিভার্সিটির টিচার বা স্টাফদের বোঝাচ্ছে, তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা মূলত এখানে পোষ্য কোটার সুবিধাটা ব্যবহার করতে পারবে। আমি আপনাদের অনেকগুলো ইনফরমেশন দেখাবো, শুধু অবাক হয়ে যাবেন এখানে যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে এই যে ছেলেমেয়েরা সেকেন্ড মেধা তালিকা ছিল, এখানে তারা কোটা ইউজ করছে, অনেকেই কোটা মানে কোটা আছে কিন্তু জেনারেল মেধা তালিকা ইউজ করছে, সেই অনুসারে সাবজেক্ট পেয়েছে, সেগুলো এখানে আছে। এই পিডিএফগুলো দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তবে এখানে এই যে ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট ছিল যেটা গত বছর, সেটা থেকে আমি আপনাদের একটা সিম্পল এক্সাম্পল দিতেছি। দেখেন এই যে দেখেন 6,216 মেধা তালিকা থেকে, হিসেব করছেন 6,216 মেধা তালিকা থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাবজেক্ট পেয়েছে পোষ্য কোটা ব্যবহার করে। 5338 মেধা তালিকা ব্যবহার মানে মেধা তালিকা থেকে পোষ্য কোটা ইউজ করে মার্কেটিং সাবজেক্ট পাইছে। ঠিক এরকম পিডিকিউ কোটা থেকে
এই যে পিডিকিউ কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে, নিরীহ গোষ্ঠী কোটা আছে, এই কোটার ছেলেমেয়েরা এমনও হয় যে প্রায় 12-13 হাজার সিরিয়াল থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পায়। আবার কখনো কখনো এমনও হয় যে 2-3 হাজার থেকেও কিন্তু সিট পাওয়া যায় না। এটা ডিপেন্ড করে ওই বছর কতজন কোটাধারী শিক্ষার্থী পাশ করছে এবং তারা কতজন আবেদন করতেছে অথবা ভর্তি হচ্ছে, বিষয়গুলো কিন্তু এমন। তো এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে। এই যে ফিজিক্যাল ডিজেবল ছেলে মেয়েদের সিলেক্টেড স্টুডেন্টের যে সংখ্যা তারা এইভাবে প্রকাশ করে, এই পিডিএফগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন কথা হলো এই যে সবার শেষে দেখেন এই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আমার জানা মতে তারা সম্ভবত 122 জন স্টুডেন্ট নেয় সবকটা গ্রুপেই, সায়েন্স কমার্স আর্টস মিলে 122 জন নেয়। গত বছর দেখেন 167 জন সম্ভবত নিয়েছে। অর্থাৎ আপনারা যখন সাক্ষাৎকার দিবেন, সেই সাক্ষাৎকার দেওয়া হলে পরবর্তীতে আমাদের ওই সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো আপনাদের একটা মেধা তালিকা আবার প্রকাশ করবে। এক্ষেত্রে পিডিকিউ শিক্ষার্থীদের কী করা হবে জানেন, আপনার প্রতিবন্ধকতার ধরনটা কতটা বেশি। আপনার ধরেন সিম্পল একটা নখ নাই, কারো একটা হাতে নাই, তাহলে এই যে যার হাত নাই সে 20-এর মধ্যে তাকে একটা মার্ক দেওয়া হয়। আর আপনার একটা নখ নাই, তাহলে আপনার সিম্পল একটা নখ নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধরেন 5 দিল, কিন্তু যার একটা হাত নেই তাকে তো অবভিয়াসলি 10 দিবে। তাহলে আপনি আপনার পরীক্ষায় জেনারেল মেধা তালিকায় যদি 20 পেয়ে থাকেন, 40 যদি পেয়ে থাকেন, আপনার মার্ক হচ্ছে 45, আর সেম ও যদি হচ্ছে 40 পেয়ে থাকে, ওর মার্ক হচ্ছে কত 50, তাহলে অবশ্যই যে যার 50 সে আগায় থাকবে, তো স্বাভাবিকভাবে তাকে ভালো সাবজেক্ট দেওয়া হবে বা সেই অনুসারে কাজগুলো হবে। এটা একটা বিষয়। 2 নম্বর আরও কিছু বিষয় আছে বা আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো হচ্ছে এই যে আপনারা বলেন লোক ধরেন, বিভিন্ন লোককে জিজ্ঞেস করেন যে কেউ কিছু করে দিতে পারবে কিনা, সেটা জেনারেল শিক্ষার্থী থেকে শুরু করে সকল ছেলে মেয়েরাই বলে যে কোনো টাকা দিয়ে কাজ হবে কিনা, লোক দিয়ে কাজ হবে কিনা। আসলে পিডিকিউ থেকে শুরু করে যে কোনো কোটা বা জেনারেল ক্ষেত্রে কোনো কাজেই মেধা তালিকা দেওয়ার পর কাউকে ধরে বা টাকা দিয়ে বা কারোর সঙ্গে গিয়ে অনুরোধ করে কান্নাকাটি করে কোনো কিছুই হয় না, বরং এটা একটা নির্দিষ্ট প্রসেস, এই প্রসেসে সব কিছু আগাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সেম যে বিষয়গুলো আছে সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখানে শুধু অনেকগুলো কথাই বললাম। আর এক্ষেত্রে সাবজেক্ট চয়েস আপনারা কিভাবে দিবেন, যেভাবে জেনারেল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিবে আপনারাও সেভাবে দিবেন, যেভাবে জেনারেল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিবে আপনারাও সেভাবে দিবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনি ম্যাথ সাবজেক্ট নিয়ে পড়বেন কিনা, ম্যাথ সাবজেক্টগুলোতে আপনার সমস্যা থাকলে আপনি ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলোকে চয়েসে দিবেন, অথবা আপনার যদি ইচ্ছা থাকে ভালো সাবজেক্ট নিয়ে পড়া তাহলে সেগুলো দিবেন। এই হলো বিষয়। তো আশা করব যে কোনো পজিশন থেকে যে কোনো ধরনের সম্ভাবনায় থাকে, স্পেশালি কোটার ক্ষেত্রে। তো সুতরাং কোটা নিয়ে কেউ কখনো সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না, এমনকি ইউনিভার্সিটির ভিসি স্যারও না। আশা করতেছি আপনারা এ সম্পর্কে সঠিক এবং রিয়েল একটা আইডিয়া পেয়েছেন। এখানে দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের বলা হয়েছে আপনার জাতিভিত্তিক প্রত্যয়নপত্র লাগবে, আরও যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের যে সত্যায়িত কাগজপত্র, মানে আপনার যা আছে নিয়ে আসবেন। মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে দেখেন আগে পুত্র এবং কন্যাদের ভর্তি করানো হয়, এরপর নাতি নাতনিদের ভর্তি করা হয়। এক্ষেত্রে পুত্র কন্যাদের মার্ক যদি কমও হয় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া হয় আপনাদের মুক্তিযোদ্ধার ক্ষেত্রে। আর আপনাদের যে কাগজপাতি যেগুলো দরকার সত্যায়িত কপি অবশ্যই সেগুলো নিয়ে আসতে হবে। এর মানে এই না এখানে আপনাদের রিয়েল কাগজগুলো জমা দিতে হবে, মূলত রিয়েল কাগজের ফটোকপিগুলো দিতে হবে, কারণ রিয়েল কাগজগুলো আপনার আরও কাজে লাগতে পারে। তবে নিয়ে আসবেন সব কিছু ভাইবাতে। সেম অনুরূপভাবে শারীরিক শিক্ষার্থীদের যে বিষয়টা আছে তাদেরও সব কিছু নিয়ে আসতে হবে। এখানে পোষ্য কোটার বিষয়টা একক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একক ধরনের দিক নির্দেশনা কন্ডিশনগুলো থাকে। সেক্ষেত্রে দেখেন বলছে 5 বছর, অর্থাৎ অবসর হয়েছে অথবা মৃত্যুর 5 বছর পর্যন্ত এই পোষ্য কোটা ব্যবহার কিন্তু সুবিধাগুলো কিন্তু থাকবে। আর একই সঙ্গে আপনাদের আরেকটা বিষয় আমি বলে দেই, এই যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে কার্যক্রমগুলো চালায় পরবর্তীতে ভর্তি কার্যক্রমগুলো সাবজেক্ট চয়েস দিবেন, এরপর আপনার ভাইবা হবে, এরপর ভর্তি নিবে, এমন করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলো অন্য বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি নেয়। তো যে বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভর্তি নেয় আপনাকে সেভাবে ভর্তি কার্যক্রমগুলো চালাতে হবে। এর কারণে ওয়েবসাইট অপেক্ষা করতে হবে, কোনো বড় ভাই বা ইউটিউব চ্যানেলে নয়। আর নির্দিষ্ট সময় আপনাকে ভর্তি হতে হবে, এটা হলো মূল বিষয়। এবং এখানে আরেকটা বিষয় বলি, ম্যাক্সিমাম সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা ঘটে, কোনটা, জেনারেল শিক্ষার্থীদের কার্যক্রম আগে শুরু করে, কোটা শিক্ষার্থীদের কার্যক্রম পরে শুরু করে। তো এক্ষেত্রে জেনারেল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে এরপর প্রায় 2, 3, 4 সপ্তাহ পর, প্রায় 1 মাস পরেও আমি দেখেছি কোটা শিক্ষার্থীদের কার্যক্রম শুরু করে। তো এখন ওই দিনগুলা অনেকটাই লাঘব হয়েছে। এখন মোটামুটিভাবে দেখেন জেনারেল শিক্ষার্থীদের সঙ্গে পোষ্য কোটার রেজাল্ট দেবে বলে দিয়েছে, তার ঠিক 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিন্তু আপনাদের যে অন্য যে কোটাধারী শিক্ষার্থীরা আছেন তাদের কার্যক্রমগুলো শুরু হয়। তো যেমনটাই হোক না কেন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে এটা মাথায় রাখবেন, যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, সেটা রাবি বলে না, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, কোটার যে বিষয়টা আছে এই কোটার বিষয়টা একটু পরেই তারা শুরু করে। এই কারণে আপনাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে সব সময়ের জন্য।
এই হলো বিষয়। তো আমার জায়গা থেকে কোটা নিয়ে এই হলো আপনাদের জন্য দিক নির্দেশনা ছিল, যেটা আপনারা সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এর বাইরে আসলে সঠিক কোনো ইনফরমেশন নেই। যত ইউটিউব খোঁজেন, ভিডিও খোঁজেন, এর বাইরে কোনো ইনফরমেশন কেউ দিতেই পারবেন না। এটা হলো রিয়েল ইনফরমেশন। এবং আমি বারবার পরিবেশ পরিস্থিতি বুঝাই দিয়ে বললাম যে একক বছর একক ধরনের সিচুয়েশন হয়। মাঝখানে যদি কোটাধারী শিক্ষার্থীর সংখ্যা কম থাকে, দেখবেন যে অনেক দূর থেকে ছেলেমেয়েরা আপনারা সাবজেক্ট পাচ্ছেন, অনেক সময় পাবেন না। এখন কোন বছর কতজন থাকতেছে, কোন বছর কে কত পজিশন থেকে চান্স পাচ্ছে, এগুলো আসলে একক বছর একক ধরনের সিচুয়েশন হয়। স্বাভাবিকভাবে আপনি যদি ইনফরমেশন পানও, সেই ইনফরমেশন অনুসারে যদি সিদ্ধান্ত নেয়, ধরা খাবেন। কারণ ভিতরের সিচুয়েশন তো আপনি জানি না। তো আশা করবো আপনারা বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। আর এটাও আমি অনুরোধ করবো, আপনারা শিক্ষার্থী থেকে গার্ডিয়ান সহকারে এরপর থেকে, এই ভিডিও দেখার পর থেকে আর কোটা নিয়ে আমি বলবো আর রান করিয়েন না। আমি আপনাদের যেটা বললাম সেই অনুসারে কাজ করবেন, এতটুকু আশা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।